আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.6। গতকালে আমরা 23 নং পর্যন্ত গত ক্লাসে আমরা 23 নং পর্যন্ত করেছিলাম। আজ আমরা 24 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 24 নং, একজন কৃষক তার 250% জমির 3/8 জমিতে ধান এবং 5/12 জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন, মানে কোনো চাষাবাদ করলেন না। ক নং, পতিত জমির পরিমাণ বের করো। কৃষকের মোট জমির পরিমাণ কত? 250%। কৃষক তার জমিতে ধান ও সবজি চাষ করেন, আমরা যোগ করে নেব। ধান করে 3/8 এবং সবজি করে 5/12। 8 আর 12 লসাগু হইতেছে কত? 24। 8 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি 3 পাবো। 3 দ্বারা যদি আমরা 3কে গুণ করি 9 পাবো। যোগ 12 দ্বারা 24কে ভাগ করলে আমরা 2 পাবো। 5 দুগুণে কত? 10 অংশ সমান কত? আমরা যোগ করলাম 10 আর 9 19/24 অংশ। অতএব পতিত রাখলেন। পতিত জমি কি? পতিত জমি রাখছে মোট, এটা তো আমাদের এত শতাংশে ছিল, ঠিক আছে। মোট জমির পরিমাণ আমরা মনে করছি কি 1%। তাহলে 1 থেকে আমরা কত? 19/24 অংশ কি আমরা বাদ দেব। 1 আর 24-এর লসাগু 24। 24 দ্বারা 1কে গুণ করলে 24। 24 দ্বারা 24কে ভাগ করলে 1। 1 দ্বারা 19কে গুণ করলে 19। 24 থেকে আমরা 19 বাদ দিলে 5 পাবো। নিচে কত থাকলো? 24 অংশ। অতএব পতিত জমির পরিমাণ আমাদের কি হবে? আমাদের মোট জমির পরিমাণ ছিল 250%। এর কত? ওখান থেকে আমরা কত? 5/24 আমরা কি করব? গুণ করে দেব। তখন কি হবে? 24 দ্বারা যদি আমরা 24 যদি আমরা 2 দ্বারা ভাগ করি 12 পাবো। 250কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 125 পাবো। 125কে আমরা 5 দ্বারা গুণ করলে 625 পাবো। নিচে কত থাকলো? 12 সমান আমাদের কত দাঁড়ালো? 625 ভাগ কত? 12। এখন আমরা যে 12 দ্বারা 625 ভাগ করি কত পাবো? 5/12 60। 2 না 62 থেকে 60 গেলে 2, এই 5 আমরা নামে নিছি। 12 দুগুণে কত? 24। 25 থেকে 24 চলে গেলে কত থাকে? 1 সমান কত? 52 সমস্ত 1/25। উত্তর 52 সমস্ত 1/25। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হইতেছে আমরা এখানটা 1 লিখলাম কেন? এখন কথা হইতেছে এখানে তো কৃষকের জমির পরিমাণ দেওয়া আছে 250%, কিন্তু এই 200 যে 50% ছিল, এই জমিটারে 3 ভাগ, এখানে দেখেন জমির, এখানে লেখা আছে জমির, মানে কি 250%-র 3/8 অংশ, এখানটা আবার অংশ দেওয়া আছে ধান। 5/12 অংশতে কি সবজি চাষ করছি। এই কারণে আমরা কি করছি? প্রথমে ধান আর সবজি যেটা চাষ করছি এটা আমরা বিয়োগ করে নিয়েছি। কৃষকের যে মোট জমির পরিমাণ আমরা তো লিখছিলাম 250%, কিন্তু আমরা মোট জমিটাকে এখানটায় আমরা এটাকে আমরা কত এক অংশ হিসেবে যদি, যেহেতু আমরা এখানটা অংশের কথা বলছি, আমরা 1 অংশ হিসেবে আমরা এখানটায় ধরেছি। যদি আমরা 1 থেকে যদি 19/24 আমরা বাদ দিই, তখন আমরা কত? 5/24% পাবো। তাহলে এই 5/24% আপনার এটা কি করছে? এটা আর কি বাকি ছিল। এই বাকি অংশটাই কি করছে? পতিত ছিল। কিন্তু এখন আমরা এটাকে আমরা শতাংশে নিয়ে যাব। যদি আমরা শতাংশে নিয়ে যাই
তাহলে কত হবে? এটা 250-এর সাথে 5/224টা কি 250% সাথে কি হবে? গুণন হবে। এটা যে অংশ ছিল এই অংশটা 250-এর সাথে গুণন হবে। গুণন করলে আমরা কত পাবো? 52 সমস্ত 1/12 অংশ। এরপর খ নং ছিল আমাদের সবজির বিক্রয় মূল্য চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রয় করেছিলেন। এখন কথা হইতেছে সবজি যে উনি বিক্রয় করছে সেটা হইতেছে ধানের থেকে সবজি বিক্রয় করছে 2400 টাকা বেশি। এখন আমরা খ নঙ্গে যখন আমরা সবজি এবং ধানের যে অংশটা আমরা যোগ করছিলাম ওখানে আমরা দেখছিলাম যে 3/8 অংশ 5/12 থেকে ছোট। ঠিক আছে, কেমনে বুঝছিলাম এইখানটা আমরা একটু দেখলে বুঝতে পারবো। সেটা হচ্ছে কি, যখন আমরা এখানে আমরা উপরের দিকে যে আমরা লক্ষ্য করি যে 3/8 এই অংশটার পরিমাণ বেড়েছিল কত? 9, আর এটার পরিমাণ বেড়েছিল কত? 10। আর দুইজনকারে কি আমরা লসাগু কি 24 ছিল। এখন যদি আমরা দুইজনকার নিচে দিয়ে দিই তাহলে দুই সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে যে ভগ্নাংশটার হর লব বড় হবে সেটাই বড়। তাহলে আমরা দেখতেছি 10 বড়, তাহলে 10 আমরা কোথায় পাইছি? 5/12 থেকে পেয়েছি। তাহলে আমাদের কি হবে? 5/12টা বড় হবে আর 3/8টা কি হবে? ছোট হবে। আমরা লিখেছি যেহেতু কত 3/8 লেস দেন কত 5/12 অর্থাৎ 5/12 অংশটা 3/12 চেয়ে বড়, অর্থাৎ হাত দুটো যেতে কি থাকবে? মানটা সেটাই বড়। সুতরাং তিনি ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছেন। অতএব ধানের চেয়ে সবজি চাষ করেছেন কতটুকুতে? আমরা সবজি ছিল 5/12 বিয়োগ কত? ধান চাষ করছিল 3/8, আমরা এটা বিয়োগ করে দিছি। কত হয়? 12 আর 8-এর লসাগু 24। আমরা 12 দ্বারা 24কে ভাগ করলে কত পাবো? 2। 5 × 2 = 10। 8 দ্বারা 24কে ভাগ করলে আমরা 3 পাবো। 3 × 3 = 9। এখন 10-এর থেকে 9 চলে গেলে 1, নিচে কত থাকলো? 24। এই শতাংশ জমিতে কি করছে উনি? এই শতাংশ জমিটাতে উনি হলো সবজি বেশি, মানে ধানের চেয়ে বেশি সবজি এটা বেশি চাষ করছেন। তো এই অংশটায় যে সবজিটা চাষ করছিল তার মূল্য কত? 2400 টাকা। এখানটা আমরা লিখে দিছি সবজির বিক্রয় মূল্য ধানের চেয়ে কত? 2400 টাকা বেশি। তাহলে 1/24 জমিতে উৎপাদিত সবজির মূল্য কত? 2400 টাকা। অতএব 1 অংশ জমিতে উৎপাদিত সবজির পরিমাণ কম হবে, কম হলে ভাগ হয়। তখন এই ভাগটা যদি আমরা গুণন করি 24 উপরে যাবে, নিচে কি আসবে? 1 আসবে। অতএব 5/12 জমিতে সবজি চাষ করেন, এটা তো উনি সবজি চাষ করছিলেন। 5/12 তখন কি বেশি করবে? তখন কত হবে? 2400 × 24 × 5 ভাগ কত? 1 × 12। 12কে 12, 12 দুগুণে 24। তাহলে কত থাকলো? আমরা এখন যদি উপরে আমাদের নিচে সবগুলো 1 দ্বারা যদি উপরে যা আছে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? উপরে যা ছিল তাই পাবো। তাহলে 5 দুগুণে কত? 10। 10-এর পিঠে শূন্যটা আমরা এখানটা লিখেছি। ঠিক আছে, এখন যে 1 যে ছিল 1 দ্বারা যদি আমরা 2400 গুণ করি তখন কত পাবো? 2400। উত্তর কত হবে আমাদের? 2400 টাকা। ঠিক আছে, এরপরে আমাদের গ নং ছিল কি? সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে যদি ধান চাষ করলে তাহলে কত টাকায় ধান বিক্রয় করতে পারতেন। খ নং হতে আমরা পাই যেহেতু 1/24 জমিতে ধান চাষ কম করায় ধানের মূল্য কত টাকা ছিল? 2400 টাকা কম হয়েছিল। মানে কি 1/24 জমিতে যে চাষটা হয় ওটার দাম কত? 2400 টাকা। তাহলে কি 1/24 জমির ধানের মূল্য 2400 টাকা, 1% দাম কম হবে 24 × কত?
এই 24টা উপরে যাবে, নিচে 1 আসবে। 24 দ্বারা আমরা 24 দ্বারা গুণ করলে কত পাবো? 57,600 টাকা। অতএব সম্পূর্ণ জমির, এখানে যেহেতু আমরা 1 পাইছি, 1 মানে কি সম্পূর্ণ জমিতে ধান কি 57,600 টাকায় বিক্রয় করতে পারবে। সকলকে ধন্যবাদ। সেই সাথে সাথে যারা প্রতিনিয়ত আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তাদেরকে যদি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ভালো লাগে তারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয় আমিও ভালো আছি। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। গতকাল আমরা সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনী শেষ করেছি। আজ আমরা নতুন অধ্যায়ে চলে যাব, অর্থাৎ 2.3। 2.3 আলোচনা করার আগে আমি কিছু সূত্র আলোচনা করতে যাচ্ছি। যেহেতু আমরা এখানে যে অঙ্কগুলো আমরা করব, আমি উদাহরণ প্লাস নিয়মগুলো অর্থাৎ সূত্রগুলো আলোচনা করলে অঙ্কগুলো আমাদের কাছে সোজা হবে। এখানে আমি লক্ষ্য করে লিখছি, এখানে বইয়ে লক্ষ্য করে লেখা নেই, এটা আমি লিখে দিয়েছি, অথবা আমরা জানি আমরা লিখতে পারতাম। স্রোতের অনুকূলের বেগ, অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগটা কী হবে? স্রোত যেদিক যাবে নৌকাও সেই দিক যাবে, তখন কী হবে? নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের গতিবেগ। নৌকার প্রকৃত বেগ যোগ কী হবে? স্রোতের গতিবেগ। আবার কি স্রোতের প্রতিকূলের নৌকার কার্যকরী বেগ হবে, অর্থাৎ স্রোতের প্রতিকূলের বেগ কী হবে? নৌকার প্রকৃত বেগ মাইনাস কত? স্রোতের বেগ। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা সূত্রগুলো, এই নিয়মগুলো লিখতে চেষ্টা করব, যাতে আমাদের অঙ্কগুলো কোনো ভুলভ্রান্তি না হয়। এবং শুধু তাই না, আমরা সূত্র লিখলে আমাদের লাভ আছে। লাভ হতেছে যদি অঙ্কের কোথাও ভুল থাকে ওই সূত্রের জন্য আমরা একটা নির্দিষ্ট নাম্বার পাবো বা মার্ক পাবো। আমরা 20 নং উদাহরণ আলোচনা করতে যাচ্ছি। উদাহরণ নং 20 আছে, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 6 কিমি যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? নৌকাটি স্থির পানিতে 6 কিমি যায় 1 ঘন্টায়, মানে ঘন্টায় বলতে আমরা বুঝাবো কি 1 ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে? 3 গুণ সময়ের কথা বলছিল। তাহলে আমরা কি করব? 1 গুণন 3 সমান কত? 3 ঘন্টা। সুতরাং স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় যায় 6 কিমি, অতএব ঘন্টায় আমরা বের করব। অতএব স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাবে কম হলে কি হবে? ভাগ হবে। 6 ভাগ কত? 3। এখন যদি আমরা 3কে 3 দুগুণে কত? 6 সমান কত? 2 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ তাহলে কি হবে আমাদের? স্রোতের প্রতিকূলে যদি কার্যকরী বেগটা আমরা একটু আগে সূত্র লিখেছিলাম, নৌকার প্রকৃত বেগ মাইনাস কত? স্রোতের বেগ। অর্থাৎ আমরা কি লিখতে পারি? অর্থাৎ স্রোতের বেগটা আমাদের কি দাঁড়াবে? 6 মাইনাস কত? 2 সমান কত? 4 কিলোমিটার। এর আবার স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ হবে কি? নৌকার প্রকৃত বেগ যোগ কত? স্রোতের বেগ। আমরা একটু আগে শিখে আসছি। সমান কত? নৌকার প্রকৃত বেগ 6 কিলোমিটার, আর আমরা একটু আগে স্রোতের বেগ কতটুকু বের করছি? 4 কিলোমিটার। কত হবে? 10 কিলোমিটার। সুতরাং স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়। স্রোত যেদিক যাবে আবার নৌকাও যদি সেই দিকে যায় তাহলে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাইতে পারে। অতএব স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাবে, কম যাবে, 1 ভাগ কত? 10 কিলোমিটার। অতএব
স্রোতের অনুকূলে 50 ঘন্টায় যাবে তখন বেশি সময় লাগবে। ঠিক আছে, 50 কিলোমিটার যখন যাবে তখন বেশি সময় লাগে। 1 গুণন 50 ভাগ কত? 10, বেশি হলে গুণন হয়। 10কে 10, 5 10 কত? 15, অথবা 10 কাটবো, এই 0 কাটবো, সমান সমান কত? 5 ঘন্টা। তাহলে আমাদের উত্তর কি দাঁড়াবে? 5 ঘন্টা। এরপর 21 নং আমরা উদাহরণ আলোচনা করব এখন। একটি চৌবাচ্চায় 3টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। অ্যান্ড ক নাম্বার বলছে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ খালি হবে। এখন আমরা তৃতীয় নল দ্বারা আমরা লক্ষ্য করছি এখানটা কত হয়েছে। তৃতীয় নল দ্বারা 60 মিনিটে আমাদের চৌবাচ্চাটি খালি হয়েছে। হ্যাঁ, তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা। অতএব 1 মিনিটে হবে, কম হবে 1 ভাগ কত? 60 অংশ। আমাদের ক নংয়ের উত্তর দাঁড়াবে কত? 1 ভাগ কত? 60 অংশ। এরপর খ নং কি বলছে? 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়েছে কি? 1 অংশ। অতএব 1 মিনিটে পূর্ণ হবে 1 ভাগ কত? 30 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হবে 1 অংশ। অতএব 1 মিনিটে পূর্ণ হবে, কম মানে কি? ভাগ, 1 ভাগ কত? 20 অংশ। এবং তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয় 1 অংশ। তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়, ওখান থেকে 1 অংশ হচ্ছে একটি। অতএব তৃতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1 ভাগ কত? 60 অংশ। সুতরাং 3টি নল একসঙ্গে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়। এখানটায় বুঝতে হবে একটু, আমাদের প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে, আর তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি খালি হয়েছে। তাহলে আমাদের কি হবে? 1 ভাগ 3, 1 ভাগ 30 যোগ কত? 1 ভাগ 20 বিয়োগ 1 ভাগ 60। কেন? এটা খালি হয়েছে, এই জন্যে 60-এর সামনে কি হয়েছে? মাইনাস হয়েছে। তো 30, 20 আর 60-এর লসাগু কত? 60 হবে। তার কারণ এই 20 দ্বারাও 30 ভাগ 60কে ভাগ যায়, 30 দ্বারাও 60কে ভাগ যায়। তাহলে আমরা বুঝবো যে 60 লসাগু হবে কত? 30 দুগুণ 60, 2, 2 কে 2, 3 বিশং 60, 3 কে 3, 60 কে 60, 1 কে 1। তাহলে এখন আমাদের 2 আর 3 5, 5-এর থেকে যদি 1 যায়, 4 ভাগ কত? 60, 4 কে 4, 4 15 60, সমান সমান কত হবে? 1 ভাগ 15 অংশ। তাহলে এই অংশটা পূর্ণ হয়েছে কয় মিনিটে? 15 মিনিটে। অর্থাৎ 1 ভাগ 15 যে অংশ আছে, 3টা নল যখন আমরা একসাথে খুলে দিছি, তাহলে এই অংশটা পূর্ণ হয়েছে কয় মিনিটে? 1 মিনিটে। তাহলে 1 ভাগ 15 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। অতএব সম্পূর্ণ বা 1 অংশ পূর্ণ হবে, তখন কী হবে? ভাগ হবে। ভাগ হলে কি? উপরে 15 যাবে, নিচে কত আসবে? 1। তাহলে 1 দ্বারা 15কে ভাগ করলে 15, 15কে 15 মিনিট। উত্তর কত দাঁড়ালো আমাদের? 15 মিনিট। এরপর আমাদের গ নং ছিল। গ নং আমাদের কি বলেছিল যে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। এবং এখন আমাদের কি হবে? প্রথম নলটা একটা সময় পর আমরা যাই বন্ধ করব। বন্ধ করার পর প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হয়। তাহলে আমরা এখানে কি জানছি? দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়েছে কত? 1 অংশ। অতএব দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে কত অংশ? 1 ভাগ কত? 20 অংশ। তাহলে আমাদের অঙ্কে কত মিনিট দেওয়া আছে? 18 মিনিটে কত অংশ পূর্ণ হবে? অতএব দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হবে কত? 9 ভাগ কত? তখন কী হবে? বেশি হবে। 1 গুণন 18 ভাগ কত? 20। 9 দুগুণ 18, 10 দুগুণ কত? 20, 9 ভাগ কত? 20 অংশ। সুতরাং অবশিষ্ট থাকবে কত অংশ? অবশিষ্ট থাকবে কত? সম্পূর্ণ তো আমাদের চৌবাচ্চা কটা ছিল? একটা। তাহলে 1 বিয়োগ কত হবে? 9 ভাগ কত? 10, সমান সমান
এই 1 আর 10-এর লসাগু 1, দশককে 10 বিয়োগ কত 1, তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো 1 ভাগ কত 10 অংশ। আবার খ নং হতে আমরা পাই প্রথম নল দ্বারা 1 মিনিটে কত অংশ পূর্ণ হয়েছে 1 ভাগ কত 30 অংশ পূর্ণ হয়েছে। তাহলে আমরা এখানটায় আমরা কি লিখতে পারি 1 ভাগ 30 অংশ পূর্ণ হতে সময় লাগে কত 1 মিনিট। 1 অংশ পূর্ণ হতে সময় লাগবে কত 1 অংশ যদি আমাদের পূর্ণ হয় সময় কি আরও কম লাগবে, কম হলে কী হবে ভাগ হলে কি হয় এই উপরে যেটা ছিল নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ 1 গুণন 30 ভাগ কত 1। অতএব আমরা একটু আগে যে বের করলাম ওই বাকি যে ছিল দ্বিতীয় নল পূর্ণ হওয়ার পর সেটা সেটা হলো 1 নং নল দ্বারা পূর্ণ হবে আর কি। তাহলে 1 ভাগ 10 অংশ পানি পূর্ণ হতে সময় লাগবে কত, তাহলে 1 গুণন 30 ভাগ কত 1 গুণন 10। যখন আমরা কাটাকাটি করব কত 3 মিনিট। আমরা প্রথম নলটি যদি 3 মিনিট পর বন্ধ করে দেই তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। উত্তর কত হবে আমাদের 3 মিনিট। এরপর আমরা 22 নং উদাহরণ দেখব। 22 নং উদাহরণ আমাদের কি ছিল 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 মিটার। রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এক্ষেত্রে একটা জিনিস মনে করতে হবে, সেটা হইতেছে ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা আমাদের এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে যতটুকু সময় লাগছে আর কি, ঠিক আছে, এটা আমাদের হিসেবে আনতে হবে আর কি, ঠিক আছে। এখন আমরা কি করলাম খুঁটিটির অতিক্রম করতে ট্রেনটির নিজের দূরত্বের সময় অতিক্রম করবে, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা খুঁটি দেওয়া আছে, ওটা যদি অতিক্রম করে তাহলে ট্রেনটা আমাদের এখানে বলছিল খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে ট্রেনটার দূরত্ব আমাদের ছিল দীর্ঘ ছিল 60 মিটার। এই 60 মিটার পথ যেতে যে সময়টুকু লাগবে ওই সময়টুকু কি ট্রেনটির সময় মানে ট্রেনটি ওই খুঁটিটাকে অতিক্রম করে যাবে, ঠিক আছে। এখন 48 কিলোমিটার আমরা এখানটায় 48টা মিটারে পরিণত করব, কেননা আমাদের ট্রেনের দৈর্ঘ্য কি আছে মিটারে দেওয়া আছে। 48 কিমি সমান 48 গুণন 1000। 1000 আমরা কোথায় পাইলাম, আমরা জানি 1 কিমি সমান 1000 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি সমান কত 4800 মিটার। এখন ট্রেনটি 4800 মিটার পথ অতিক্রম করছে কয় ঘন্টায় 1 ঘন্টায়। তাহলে 1 মিটার পথ অতিক্রম করবে কম সময় লাগবে 1 ভাগ কত 48,000 ঘন্টায়। অতএব ওই ট্রেনটার দূরত্ব কত মিটার ছিল, ট্রেনটার যে দীর্ঘ ছিল কত মিটার দীর্ঘ ছিল 60 মিটার। তাই 60 মিটারটাই আমরা বের করলে আমাদের অ্যান্সার বের হবে। অতএব 60 মিটার অতিক্রম করে তখন বেশি সময় লাগবে, এই 1-এর থেকে বেশি সময় লাগবে আর কি। এখানটায় আমরা এই জায়গায় ডট চিহ্ন দেবো, এই জায়গায় লিখব কত 60। তাহলে আমাদের কত হবে বেশি, 1 গুণন 60 ভাগ কত 48। এই শূন্য কাটছি, উপরে থাকলো 6, আমরা কি 6কে 6 48, অর্থাৎ উপরে 1 নিচে কত হয়েছে 100 ঘন্টা। এই ঘন্টাটাকে আমরা যেহেতু ভগ্নাংশ আসছে আমাদের, ঠিক আছে, খুবই ছোটো জিনিস, আমরা সেহেতু আগে ঘন্টায় নিয়ে যাব। ঘন্টায় নিয়ে গেলে আমরা কি জানি 1 মিনিট 1 ঘন্টা সমান কত 60 মিনিট। তাহলে 60 দ্বারা গুণন করব, গুণন করলে কি হবে এই শূন্য কাটা কত হয় 3 দুগুণে 6, 40 দুগুণে 80, অর্থাৎ কত 3 ভাগ কত 40। 3-এর থেকে 40 অনেক বড়, ঠিক আছে। এই মিনিটটাকে এখন আমরা সেকেন্ডে নিয়ে যাব। আমরা কি জানি 1 মিনিট সমান কত 60 সেকেন্ড। 3 গুণন 60 ভাগ কত 40। তাহলে এই শূন্য কাটা 2 দুগুণে 4, 3 দুগুণে কত 6, 3 থেকে 9 ভাগ কত 2। এখন আমরা ভাগ করলে কত পাবো 4 দুগুণে 8, কত থাকলো 1 সমান কত 4 সমস্ত 1 ভাগ 2 সেকেন্ড। উত্তর আমাদের কত দাঁড়ালো 4 সমস্ত 1 ভাগ 2 সেকেন্ড। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা 28 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা গত ক্লাসে আমরা 27 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 28 নং এবং 29 নং আলোচনা করব ইনশাআল্লাহ। 28 নং কি বলছিল? 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব গোলক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো। পানির গভীরতা কত হবে? এখন যদি আমরা পূর্ণ করার পর যদি ঘনকটা উড়াই নিয়ে আসি, এখন যে উচ্চতা, পানির যে উচ্চতা বা গভীরতাটা থাকবে সেটা আমাদের বের করতে হবে। চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার সমান সমান 3 × 100 সমান সমান 300 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে আমরা সেন্টিমিটার নিয়ে গেলাম কেন? এখানটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমাদের ঘনকটা যে ছিল, ওর যে একটা বর্গাকার ঘনক ছিল, ওর প্রতি বাহুর দৈর্ঘ্যটা আমাদের কত সেন্টিমিটার আছে, এই যে কারণে আমরা সেন্টিমিটার নিয়ে গেলাম। প্রস্থ 2 মিটার সমান সমান 2 × 100 সমান সমান 200 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার সমান সমান কত 1 × 100 সমান সমান কত 100 সেন্টিমিটার। অতএব চৌবাচ্চার আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা কিভাবে গুণন করব? 2 × 2 3 × 6, 1 2 3 4 5 6, 6টা শূন্য আমরা লিখেছি ঘন সেন্টিমিটার। আবার 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত হবে? এই বাহুটার উপর আমরা কি দেব? কিউব দেব বা ঘন করব। তো 3টে যদি আমরা 5 গুণন করি, 5 × 5 = 25, 5 × 25 = 125, আর 3টে শূন্য আমরা দেব ঘন সেন্টিমিটার। তাহলে ঘনকটি উড়িয়ে নিলে পানির আয়তন কত হবে? এই যে ঘনকের আয়তনটা আছে, এটা আমরা চৌবাচ্চার আয়তন থেকে বিয়োগ করব। কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 60 লক্ষ থেকে আমরা এখন কত 1,25,000 ঘন সেন্টিমিটার বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাবো? 58,75,000 ঘন সেন্টিমিটার। এখন আমাদের প্রথমে অঙ্কে দেওয়া ছিল যে কি উচ্চতা কত ছিল? 1 মিটার বা 100 সেন্টিমিটার। এইটা আমাদের কি 60 লক্ষ যে বর্গ ঘন সেন্টিমিটার আয়তনের পানির গভীরতা বা উচ্চতা ছিল কত? 100 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার পানির আয়তনের উচ্চতা কত হবে বা গভীরতা কত হবে? কম হবে। কম হলে ভাগ হবে 100 ভাগ কত 60 লক্ষ সেন্টিমিটার। অতএব আমরা একটু আগে বের করছি কত 58,75,000 ঘন সেন্টিমিটার আয়তনের পানির গভীরতা তখন কত হবে? 100 × 58,75,000 ভাগ কত হবে? 60 লক্ষ। তাহলে এই 3 শূন্য এই 3 শূন্য আমরা কেটেছি, এই 2 শূন্য এই 2 শূন্য কেটেছি, কত থাকলো? 60 থাকলো। এখন আমরা যদি 5,875 যদি আমরা 60 দ্বারা ভাগ করি কত পাবো? 97.916 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা সেন্টিমিটার পাবো। উত্তর লেখার সময় আমরা কী লিখবো? এটা যেহেতু 6 5-এর বড় বা 4-এর বড়, তাহলে আমরা এর পূর্ববর্তী ঘরের সাথে 1 যোগ করতে পারি। তাহলে আমাদের কী হবে? 97.92 সেন্টিমিটার পেরায়। এরপর আমাদের 29 নং অঙ্ক সৃজনশীল। কি একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের কত? 2/3 অংশ। ঘরের দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় কত? 0.00129 গুণ ভারী। এখন ক নং বলছে আমাদের ঘরের পরিসীমা কত? ক নং আমাদের কি দেওয়া আছে? ঘরের পরিসীমা কত? আমাদের কি দেওয়া আছে? ঘরের দৈর্ঘ্য কত? 15 মিটার। অতএব প্রস্থ কত হবে? এই যে দৈর্ঘ্যের কত 2/3 অংশের কথা বলেছিল, 15 এর 2/3, 3 × 3 3 × 5 = 15, 5 × 2 কত 10 মিটার।
অতএব ঘরটির পরিসীমা, আমরা পরিসীমা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 জায়গায় 2 আছে, আমাদের দৈর্ঘ্য কত 15 আর প্রস্থ বের করছিলাম আমরা কত 10। তাহলে 15 আর 10 কত 25, 25 দুগুণে কত 50 মিটার। উত্তর আমাদের কি 10 নংয়ের ক নংয়ের উত্তর আমাদের দাঁড়ালো কত 50 মিটার। এরপর খ নং কী বলছিল, মেজের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথর প্রয়োজন হবে। তাহলে আমরা কি মেজের চারিদিকে 1 মিটার ফাঁকা রাখতে হবে, ঠিক আছে, আমাদের এখানটা অঙ্কে বলেই দিয়েছিল। তাহলে ঘরটার দৈর্ঘ্য কত হবে, যেহেতু যদি বর্গাকার হয় একটা জিনিস, তাহলে এর দৈর্ঘ্য কটা বাহু থাকে, 2টা বাহু থাকে। তাহলে 15 বিয়োগ 2 ইন্টু 1, এই 2টা আমাদের সূত্রে যেহেতু 2 বাহু আর 1 আমাদের মিটার, তাহলে কত হবে 15 বিয়োগ কত 2 কে 2, 15 থেকে 2 চলে গেলে কত 3 মিটার। এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, কেননা আমাদের পাথরের যে পরিমাপটা দেওয়া আছে এটা সেন্টিমিটারে দেওয়া আছে। কত 13-র সাথে যদি আমরা 100 গুণন করি, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1300 সেন্টিমিটার। ঘরটির প্রস্থ তাহলে কত হবে, এটা আমরা লিখতে পারি ফাঁকা স্থান বাদে, ঠিক আছে, এখানটায় আমরা লিখতে পারি ফাঁকা স্থান বাদে, ফাঁকা স্থান বাদে ঘরটির দৈর্ঘ্য, ফাঁকা স্থান বাদে ঘরটির প্রস্থ। তাহলে আমাদের কি হয় 2 বিয়োগ সেম 1 গুণন 2, আমাদের 2টা সূত্রের একটা হইতেছে ওই যে 1 মিটার আমরা ফাঁকা রাখতে চাইছি, তাহলে 2 কে 2, 10 থেকে 2 গেলে 8। হ্যাঁ, যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কত হবে, এই 8-এর সাথে 100 গুণন হবে, কেননা 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, কত দাঁড়াইলো 800 মিটার। অতএব ফাঁকা স্থান বাদে ঘরটির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কত পাইছি আমরা 1300 আর প্রস্থ পাইছি কি আমরা কত 800, কত এই 13 দ্বারা যদি আমরা 8কে গুণন করি কত পাবো 104, কটা শূন্য হয় 1 2 3 4, 4টে শূন্য বর্গ সেন্টিমিটার। আবার বর্গাকার পাত্রের এক বাহুর দৈর্ঘ্য কত 50 সেন্টিমিটার, অতএব বর্গাকার পাত্রের ক্ষেত্রফল কত হবে 50 গুণন 50 বর্গ সেন্টিমিটার। আমরা যদি গুণন করি 5 5 25 2 0 বর্গ সেন্টিমিটার। সুতরাং মেঝেতে পাথরের প্রয়োজন কত হবে, পাথরের প্রয়োজন হবে আমাদের কি, এই যে ফাঁকা স্থান বাদে ঘরটির যে ক্ষেত্রফল বের করছি ওই ক্ষেত্রফল ভাগ কত, এখন যে আমরা একটু আগে যে বের করছিলাম আমরা কত পাথরের ক্ষেত্রফল, এটা ভাগ হবে। আর একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা এটা ভাগ করি তাহলে কতটার দরকার বের হয়ে যাবে। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য আমরা কেটেছি, তাহলে কত হয় আমাদের 25 দ্বারা যদি আমরা কত 4 25 100, কত থাকলো 4 4 শূন্য 40, 25 25 40 থেকে 40 গেলে 15, 15 বলি শূন্য দিলে 150 হয়, 6 25 কত 150 সমান সমান কত 415টি। উত্তর আমাদের কি হবে 415টি। এরপর আমাদের গ নং বলছিল ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, ঘরটাতে কত কিলোগ্রাম বায়ু আছে এটা আমরা বের করব। দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য আমরা কি বের করছিলাম 15 মিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেছি, কত পাইছি 1500 সেন্টিমিটার। উচ্চতা কত 4 মিটার, 4 গুণন কত 100, 400 সেন্টিমিটার। ক থেকে আমরা প্রস্থ কত পাইছিলাম 10 মিটার, 10 যদি আমরা 100 দ্বারা গুণ করি কত পাবো 1000 সেন্টিমিটার। অতএব ঘরটির আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আমি প্রস্থটা মাঝে রেখেছি, কোনো উচ্চতাটা আমি মাঝে রেখেছি, এটা কোনো সমস্যা নেই, এটা গুণ অবস্থায় থাকে, কোনো সমস্যা নেই। ঘন সেন্টিমিটার 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা শূন্য আমরা লিখেছি, 4 অক্ষে 4, 4 15 60, তাহলে কত হলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 60 কোটি ঘন সেন্টিমিটার। আবার 1 ঘন সেন্টিমিটার পানির ভর কত 1 গ্রাম, তাহলে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী ছিল 0.0012 গুণ ভারী ছিল।
তাহলে এই 9 গুণ ভারী মানে এটা আমাদের কি এই সংখ্যাটার সাথে কি হবে, গুণন হবে, তখন আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। কেননা আমাদের এখানটা বলছিল যে অঙ্কে আমাদের বলে দেওয়া ছিল, কি বলে দেওয়া ছিল যে বায়ু পানির তুলনায় কত 0 মানে পানির তুলনায় এটা এত গুণ ভারী ছিল। তো পানি যে আয়তনটা দখল করে রাখছে, যে আয়তাকার যে স্থানটা দখল করে রাখছে, ওর সাথে আমরা যদি এই বায়ু যত গুণ ভারী এটা যদি গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ কত হবে, 60 কুড়ি গুণন কত 0.0012 গ্রাম। তাহলে এইখানতে একটা গুণন করার একটা সোজা পদ্ধতি আমি দেখে দিচ্ছি। 1 2 3 4 5, 5টা শূন্য কাটলাম, 1 2 3 4 5, 5 শূন্য কাটলাম। এখন আমি 6000 যদি 129 দ্বারা গুণ করি কত হবে, 7,74,000 গ্রাম। এটা যদি আমরা কিলোগ্রামে নিয়ে যাই কত হবে, 7,074 কিলোগ্রাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর 3.5 প্রশ্নমালার উদাহরণ আলোচনা করেছিলাম। আমরা এর এই ধারাবাহিকতায় আজ একটা সৃজনশীল অঙ্ক করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা উদাহরণ 41 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 70 নং পৃষ্ঠায় একটা কাজ আছে, যে টাকায় 10টি লেবু বিক্রয় করায় n% ক্ষতি হয়, ক নং কাজ। z% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে। টাকায় মানে আমরা কি বুঝি, 1 টাকা। টাকায় মানে কয় টাকা, 1 টাকা। ধরি ক্রয় মূল্য কত, 100 টাকা। n% ক্ষতিতে বিক্রয় মূল্য লাভ হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে কত, 100 মাইনাস কত, n টাকা। বিক্রয় মূল্য 100 মাইনাস n টাকা হলে ক্রয় করছিলাম আমরা, ধরে নিয়েছিলাম 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে, কম হবে। 100 ভাগ কত, 100 মাইনাস n টাকা। আবার আমরা ওই একই জিনিসটা আমরা z% লাভ করতে চাচ্ছি। আবার z% লাভে বিক্রয় মূল্য কত হবে, লাভ হলে কি হয়, যোগ হয়, বিক্রয় মূল্য যোগ, ঠিক আছে, লাভ যেটা হবে কত হবে, 100 যোগ z টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য কত ধরছিলাম, 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 100 প্লাস z টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে, কম হবে, কম হলে ভাগ হয়, 100 ভাগ 100 প্লাস z ভাগ কত, 100। আমরা একটা ক্রয় মূল্য এর আগে বের করছিলাম কত, 100 ভাগ 100 মাইনাস n। তাহলে 100 ভাগ 100 মাইনাস n টাকা হলে বিক্রয় মূল্য তখন কী হবে, বেশি হবে। বেশি হলে কী হয়, গুণন হয়। 100 প্লাস z ভাগ 100 গুণন 100 ভাগ 100 মাইনাস আর, এই 100 কাটবে, সমান সমান কত হবে, 100 প্লাস z ভাগ 100 মাইনাস n টাকা। সুতরাং এই যে আমরা এটা যে বিক্রয় মূল্যটা পাইলাম, এটা কি, কয়টা লেবুর বিক্রয় মূল্য, 10টা। 10টা আবার কই পাইলাম, কোথা থেকে পেলাম আমরা, এটা একটা প্রশ্ন থাকতে পারে। আমাদের অঙ্কে দেওয়া ছিল টাকায় 10টি। টাকায় 10টি মানে কি, 1 টাকায় 10টি। আর আমরা এখান থেকে যে বিক্রয় মূল্যটা বের করছি সেটাও কি, একটি লেবুর বিক্রয় মূল্য বের করছি। তাহলে আমরা কি লিখতে পারি, এত টাকায় বিক্রয় করতে হবে 10টি লেবু, অর্থাৎ 1 টাকায় আমরা বের করছি, 1 টাকায় 10টা লেবু বিক্রয় করতে পারবো। তাহলে আমরা এত টাকায় আমরা যদি z% লাভ করতে চাই, তাহলে আমরা যে এখন বিক্রয় মূল্যটা বের করলাম, এই টাকায় আমাদের কি 10টি বিক্রয় করতে হবে। তাহলে 1 টাকায় যদি আমরা 1 টাকায় বিক্রয় করতে চাই তাহলে কি হবে, তাহলে কি টাকায় মানে কি, 1 টাকায় কয়টি বিক্রয় করতে হবে, আমাদের বলছিল যে টাকায় কয়টি লেবু
বিক্রয় করতে হবে। তাহলে 10 গুণন 1 হলে যেহেতু ভাগ হয়, এই 100 মাইনাস এনটা উপরে যাবে, 100 প্লাস জেডটা নিচে আসবে। তাহলে আমাদের কত হয়, 10 ইন্টু 100 মাইনাস এন ডিভাইডেড বাই 100 প্লাস জেডটি নেব। তাহলে এটা আমাদের কি অ্যান্সার দাঁড়ালো কি 10 ইন্টু 100 মাইনাস এন ডিভাইডেড 100 প্লাস জেড। এই আমরা যদি 1 টাকায় এতটা লেবু বিক্রয় করলে আমাদের কি Z% লাভ হবে। এরপর খ নং ছিল যে বার্ষিক শতকরা 6.5 অথবা 6 সমস্ত 1/2 টাকা হার সরল মুনাফায়। এখানটা এই যে সরল লেখাটা লেখছে এর উপর ডিপেন্ডস করে, অর্থাৎ এর উপর নির্ভর করে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, 750 টাকায় 4 বছরের সবৃদ্ধি মূল নির্ণয় করো। এখানে কি মুনাফার হার আর সমান সমান কত দেওয়া আছে, 6.5 টাকা। আমরা এটা পার্সেন্টটাকে আমরা টাকায় পরিণত করব। এটা আমরা গুণন করছি 6 দুগুণ 12 রেখে 13/2 গুণন কত 1/100। পার্সেন্টটা উঠাই দিলে 1/100 হয়। 13কে 13 ভাগ কত 200 টাকা। মূলধন পি সমান সমান কত 750 টাকা এবং সময় এন সমান সমান কত 4 বছর। অতএব আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস এনআর। তাহলে আমরা পির মান বসাই দিছি কত 750, 1 এর জায়গায় 1 আছে, এন এর মান কত 4 আর আর এর মান কত 13 ভাগ কত 200। কত থাকলো তাহলে 750 ইন্টু 1 গুণন আমরা কাটছি 4 50 কত 200, 13 ভাগ কত 50। তাহলে আমাদের কত দাঁড়াইলো 1 আর 50-এর লসাগু 50, 50কে 50, 13কে 13, কত দাঁড়াইলো 63 ভাগ কত 50। আমরা যদি কাটি এই শূন্য কাটা 5 সাথে কত 5 15 কত 75, 15 দ্বারা যদি আমরা 63 গুণ করি কত পাবো 945। তাহলে এই যে আমরা 945 পেলাম, এটা আমাদের সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূলটা কি জিনিস, এখানে আমাদের মুনাফা আসল দুটোই আছে, মুনাফা এবং কি আসল দুটোই আছে। এরপর গণং আমাদের কি বলছিল বার্ষিক 60 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়। এখানে কি বলছে চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকায় 3 বছরের সবৃদ্ধি মূল নির্ণয় করো। এখানে মুনাফার হার আর সমান সমান 4% সমান সমান কত 4/100। আমরা পার্সেন্টটা উঠাই দেবো 4কে 4, 4 25 কত 100, কত 1 ভাগ কত 25 টাকা। মূলধন পি সমান সমান 2000 টাকা এবং সময় এন সমান সমান কত 3 বছর। অতএব চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধি মূল সি সমান সমান আমরা কি জানি, সূত্র অবশ্যই লিখতে হবে। সূত্র লিখলে অঙ্ক যদি ভুল হয় আমরা মার্ক পাবো। পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এন আমরা মান বসাই নিছি, পির মান 2001 আর আর এর মান কত 1/25 টু দি পাওয়ার কত 3। এখন আমরা এটা যেমন ছিল তেমনই রেখেছি। 25 আর 1-এর লসাগু 25, 25কে 25, এককে 1, 25 আর 1-এ 26, নিচে কত থাকলো আমাদের 25। এখানে 3 দ্বারা বোঝাচ্ছে 26/25টা 3 জন আছে, মানে 3 বার লেখা যেতে পারে। ঠিক আছে, 2000 গুণন 26/25 গুণন 26/25 গুণন 26/25। এখন আমরা এটা কাটাকাটি করি কত পাইছি 16 আর নিচে কত থাকলো আমাদের 5 থাকলো আর 25 থাকলো, এগুলো আমরা গুণন করছি। ঠিক আছে, 16 গুণন 26 গুণন 26 গুণন 26, নিচে কত 5 25-এ 125। এখন যদি আমরা নিচের এই যে মানগুলো আছে এগুলো যদি আমরা 125 দ্বারা ভাগ করি তখন কত পাবো আমরা 2249.728 টাকা। এখন এখানটা যেহেতু 2-এর পরে যে সংখ্যাটা আছে 4-এর বেশি, আমরা দশমিক ভগ্নাংশের নিয়ম অনুসারে, ঠিক আছে, যদি তৃতীয় ঘর 4-এর বেশি হয় তাহলে আমরা দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ করতে পারি। আমরা উত্তর লেখার সময় কি লিখব, উত্তর 2249.73 টাকা প্রায়। এটা আমাদের কি গণকের অ্যান্সার। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।